আমরা যারা আইন আদালত এই সমস্তর ওপর থেকে এবং বিচার ব্যবস্থার ওপর থেকে তাদের যে বিশ্বাসটা, সেইটার ব্যাপারে ধীরে ধীরে অনেক বেশি হতাশ হয়ে পড়ছিলাম, তাদের কাছে, বিশেষত এই রাজ্যের মানুষের কাছে আজ একটা ঐতিহাসিক দিন। আজ কেন ঐতিহাসিক দিন? আজ সুপ্রিম কোর্ট দেখিয়ে দিয়েছে নজিরবিহীন, অভূতপূর্ব, ঐতিহাসিক রায়ের মাধ্যম দিয়ে যে একটি, এই সারা ভারতবর্ষের একটি নির্দিষ্ট রাজ্য, সেই একটি নির্দিষ্ট রাজ্য নিজেকে একটি স্বতন্ত্র রাষ্ট্র বলে মনে করতে পারে না। সে তার ইচ্ছা মতো, তার ঔদ্ধত্য অনুযায়ী যা খুশি তাই সংবিধানকে অগ্রাহ্য করে করতে পারে না। অনেক কিছুতে, ইতিপূর্বে অনেক কিছুতেই এই রাজ্য সরকার চরম ঔদ্ধত্যের পরিচয় দিয়ে, কখনো কখনো সাংবিধানিক রীতিনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে তার নিজের সিস্টেমে এই রাজ্যটাকে চালাতে এক প্রকার অভ্যস্ত হয়ে গেছে। এবং একটি স্বাধীন দেশের নাগরিকদের মতো এই রাজ্যের যে সমস্ত নাগরিকরা আইনের শাসনকে পছন্দ করেন, তাদের অবস্থা দিন দিন খাবি খাওয়া মাছের মতো, মুমূর্ষু রোগীর মতো হয়ে পড়েছে। সেই কারণে আজকের এই রায় ঐতিহাসিক, যেখানে, আবার উল্লেখ করছি, যেখানে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি না হয়েও অলমোস্ট রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। এবং বুমেরাং বলে একটা অস্ত্র আছে। সেই অস্ত্রটা কি? সেই অস্ত্রটা হচ্ছে, যারা জানেন জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, একটি বাঁকানো কাঠের একটি অস্ত্র, একটি বাঁকানো অস্ত্র, যেটা এই এপিসোডটার যে থাম্বনেল তাতে এঁকে দেখি। সেই অস্ত্রটার একটা নিয়ম হচ্ছে, সেই অস্ত্রটা যদি ছোড়া হয় কোন একটি লক্ষ্যবস্তুতে, তাহলে লক্ষ্যবস্তুকে যদি আঘাত করে খুব ভালো কথা, কিন্তু যদি সেটা আঘাত না করে, ঠিক টার্গেটে যদি না লাগে সেটা, তাহলে সেটা যে ছুঁড়েছে তাকে ফিরে এসে তাকে আঘাত করে দেয়। যদি সে সময় মতো সেটা ধরতে না পারে, সেটা তাকেই ধরাশায়ী করে দেয়। এই যে এসআইআর নিয়ে প্রথম থেকে একটি সাংবিধানিক ব্যবস্থাকে নিয়ে, একটি সংবিধানের একটি স্তম্ভ নির্বাচন কমিশনের পিছনে উঠে পড়ে লাগা, এসআইআর হতে দেব না করে যাবতীয় যা কিছু প্রচেষ্টা চালিয়ে যাওয়া এই রাজ্য সরকারের, হিয়ারিং কেন্দ্রে অশান্তি থেকে শুরু করে যা যা কিছু হয়, সব শেষে মুখ্যমন্ত্রী নিজে কোথায় চলে গেলেন? নির্বাচন কমিশন দপ্তরে, প্রচুর মানুষজন নিয়ে। এবং তিনি এমনকি সুপ্রিম কোর্টে সওয়াল করতে চলে গেলেন। এবং যেদিন গেছিলেন নির্বাচন কমিশন দপ্তরে, সেদিনই, তার আগের দিনই মামলাটা ফাইল করে তারপর গেছিলেন তার পরের দিন। বঙ্গভবনে গিয়ে বিরাট কিছু দেখলাম আমরা, দিল্লি পুলিশের অবস্থান, সেখানে হই হই রই রই কাণ্ড। দিল্লি পুলিশ নাকি ওনার সাথে যে সমস্ত প্রতিনিধিরা গেছিলেন, সাংসদরা গেছিলেন, বিধায়করা গেছিলেন, বা অন্যান্য যে সমস্ত মানুষজন গেছিলেন, তাদেরকে লাথি মেরেছে, টানা হেঁচড়া করেছে, হেনস্থা করেছে। যদিও দিল্লি পুলিশ পরে জানিয়ে দিল এমনটা কিছুই হয়নি, তারা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিল। পরবর্তীতে তার পরের দিন মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সওয়াল করলেন, কিন্তু কিছুই করতে পারলেন না শেষ পর্যন্ত। কেন? সেখানেও সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এসআইআর এ টুকটাক ভুল ত্রুটি আমরা সংশোধন করতে পারি, কিন্তু এসআইআর নির্দিষ্টভাবে হবেই হবে, অন্য রাজ্যের মতো এ রাজ্যেও হবে। পরবর্তী হিয়ারিং ছিল, সেখানেও কিচ্ছু হয়নি। আর আজ ছিল আর একটি হিয়ারিং, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে এই ব্যবস্থাটাকে, এই এসআইআর এর ব্যবস্থাটাকে কি করলেন? জুডিশিয়ারির হাতে তুলে দিলেন।
যা ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন। প্রশাসনের বিভিন্ন ধরনের যে সমস্ত ব্যবস্থা, সেই সমস্ত ব্যবস্থার উপর আদালতের চরম অনাস্থা এর থেকে প্রকাশ হয়ে গেল। এর থেকে ভালোভাবে আর কিভাবে প্রকাশ হবে? কি হবে যে এখন থেকে যে সমস্ত এই সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অন্যান্য যে সমস্ত ধরনের সওয়াল জবাবের ব্যাপার থাকবে বা পরীক্ষার ব্যাপার থাকবে, সেই সমস্তগুলোর জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিলেন যে প্রত্যেকটি জায়গাতে জেলা জজ বা এডিশনাল জেলা জজকে বিচারককে নিয়োগ করতে হবে। এই ব্যাপারে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা এডিশনাল সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করতে হবে। তারা এবার থেকে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হিসেবে মানতে হবে উভয় পক্ষকে, রাজ্য এবং নির্বাচন কমিশনকে। আজকেও সওয়াল জবাবে বিস্তর গন্ডগোল হয়েছে, আমরা দেখেছি। যারা সওয়াল জবাবটি আমরা প্রত্যক্ষ করেছি তারা অবশ্যই দেখেছি। সেই সওয়াল জবাবেও কিন্তু ওই মাইক্রো অবজারভার দেওয়া না দেওয়া ইত্যাদি নিয়ে বিপুল বিপুল প্রশ্ন উঠে এসেছে। সুপ্রিম কোর্ট এরা বলেছে যে আমরা অত্যন্ত হতাশ এই রাজ্য সরকারের এই ভূমিকাতে, এই অসহযোগী ভূমিকায়, যেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে একাধিকবার যে হুমকি থামছে না, একের পর এক হুমকি, আতঙ্কের বাতাবরণের মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে। তখন সুপ্রিম কোর্টও এতদিনে অন্তত বুঝে গেছে যে কি ঘটছে এই রাজ্যে, এবং সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েই দিল, আর কোনো হেজিটেশন নেই, 28 তারিখ পূর্ণাঙ্গ শুদ্ধ ভোটার তালিকা বার করবার জন্য। কিন্তু তার মধ্যে অ্যাডিশন আছে, যেখানে নির্বাচন কমিশন জানিয়েছে 95% কাজ তো আমরা শেষই করে ফেলেছি, ব্যালেন্স 5% শেষ করে ফেলবো। সেটা ভোট ঘোষণা এমনকি মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পর্যন্ত সেই কাজ তারা সাপ্লিমেন্টারি হিসেবে সেখানে জমা দিতে পারবে ব্যালেন্সটা। সেখানে ফর্ম 6 এর আবেদনও করা যাবে। কাজে এই যে বিপুল অংশ, সঙ্গে একটা মারাত্মক বলা যায় আইনি চাবুক, সেটা হচ্ছে রাজ্যের ডিজিপি কে, যেখানে নির্বাচন কমিশন পরিষ্কার ইঙ্গিত দিয়েছে আজকে কোর্টে, যেখানে কি সেটা হচ্ছে তারা এইভাবে হুমকির সম্মুখীন হওয়া সত্ত্বেও, পুরো প্রসেসটা বিঘ্নিত হওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ নির্বিকার থেকেছে। একাধিকবার ব্যবস্থা নেওয়ার অনুরোধ দাঁড়ানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। সেখানে ডিজিপি কে বলেছে যখন, যে ডিজিপি কি করেছে, এর আগেই নোটিশ করা হয়েছিল ডিজিপি কে। সেখানে আজকে কপিল সিবাল জানান যে ডিজিপি তার হলফনামা জমা দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে যদি ঠিক মতো কাজ না করে ডিজিপি, তাহলে অন্য কেউ না, ডিরেক্টলি সুপ্রিম কোর্ট তার এগেনস্টে ব্যবস্থা নেবে, কড়া পদক্ষেপ করবে। সবশেষে দাঁড়ালো কি জিনিসটা? সবশেষে এটাই দাঁড়ালো, অতিরিক্ত ঔদ্ধত্যের ফল এটাই হয়, যাকে বলে না অতি বাড় বেরো না, ঝড়ে পড়ে যাবে। আজকে সেই পতনের প্রথমটার সূচনা হলো আজকে। আর এর সঙ্গে ঠিক আদালতে আর কি কি ঘটনা ঘটলো তার জন্য চলুন আমরা স্ক্রিনে দেখে নিই। মানুষের ভাষা.com থেকে আমাদের যে অনলাইন সংবাদ মাধ্যম, তার একেবারে সুনির্দিষ্ট আদালতে কি কি তথ্য উঠে এসেছে এবং রাজ্যের পরিস্থিতি এখানে কি, যার জন্য বলছি যে একেবারে নজিরবিহীন। এবং এই মুহূর্তে রাজ্য একদিকে নির্বাচন কমিশনের এমসিসি জারি হতে চলেছে আগামীতে। এই মুহূর্তে নির্বাচন কমিশন সমস্ত প্রশাসনের সব অফিসারদেরই প্রায় কন্ট্রোল করছে, এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে যে সমস্ত ডিএম এসডিও এরা যারা আছে তারা ডিম ডেপুটেশনে কাজ করবে। তার মানে রাজ্য সরকারের অধীনে নয়, নির্বাচন কমিশন এবং এই যে জেলা জাজ এবং অ্যাডিশনাল জাজ যারা আছেন তাদেরকে রিপোর্ট করবেন এনারা। কাজেই রাজ্য সরকারের হাতে থেকে ক্ষমতা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আগামী দিনে এর ফলাফল কি হয় সেটা যেমন তাকিয়ে থাকবো আমরা, এসআইআর নিয়ে আর কোন রকম সন্দেহের অবকাশ সুপ্রিম কোর্ট আজকে আর রাখলো না। চলুন আমরা দেখে নিই প্রতিবেদনটাতে একদম ঠিক আজকে সুপ্রিম কোর্টে কি ঘটলো এবং তার ফলাফল এই রাজ্যে কি হতে চলেছে।
নমস্কার, মানুষের ভাষার অনলাইন সংবাদ মাধ্যম মানুষের ভাষা .com-এ আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটি নিয়ে এই এপিসোডে আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়। আপনাদের পুরো প্রতিবেদনটিকে পড়ে শোনাচ্ছি। এসআইআরে বিচারকদের হাতে এসআইআর, সুপ্রিম কোর্টের নজিরবিহীন ঐতিহাসিক রায়, কোর্ট আর কমিশনের সঙ্গে ঝামেলা পাকিয়ে বেকায়দায় রাজ্য সরকার। মানুষের ভাষা ওয়েব ডেস্ক। আজ 20 ফেব্রুয়ারি 2026 পশ্চিমবঙ্গের প্রশাসনিক এবং নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় রাজ্য বনাম নির্বাচন কমিশন ইসিআই মামলায় সুপ্রিম কোর্ট আজ এমন এক ঐতিহাসিক এবং কড়া রায় দিয়েছে যা রাজ্য রাজনীতির সমীকরণকে কার্যত উল্টে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকারের হাত থেকে এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ কার্যত ছিনিয়ে নিয়ে বিচার ব্যবস্থার হাতে তুলে দিয়েছে দেশের শীর্ষ আদালত। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে তৈরি হওয়া ট্রাস্ট ডেফিসিট বা আস্থার অভাবের কারণে সুপ্রিম কোর্ট এই অসাধারণ নির্দেশ দিতে বাধ্য হয়েছে। এর ফলে ভোটার তালিকা সংশোধনের মতো একটি আদ্যপ্রান্ত প্রশাসনিক কাজে এখন থেকে সরাসরি হস্তক্ষেপ করবে কলকাতা হাইকোর্ট। এই রায় নজিরবিহীন রায়। এসডিও এডিএম এর ভূমিকা পালন করবেন এবার থেকে বিচারকরা। নির্বাচনী বিধি অনুযায়ী ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকে শুধুমাত্র ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের হাতে। সাধারণত মহকুমা শাসক এসডিএম বা অতিরিক্ত জেলা শাসক এডিএম পদমর্যাদার অফিসাররাই এই দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু এ রাজ্যে অফিসারদের নিয়োগ নিয়ে রাজ্য এবং কমিশনের মধ্যে চূড়ান্ত অচলাবস্থা তৈরি হয়েছিল। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এই বেঞ্চের নেতৃত্ব দিচ্ছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ এক অভাবনীয় নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করেছে তিনি যেন কর্মরত এবং প্রাক্তন বিচার বিভাগীয় আধিকারিকদের অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার আধিকারিকদের নিয়োগ করেন, যারা এই এসআইআর প্রক্রিয়ায় ইআরও হিসেবেই প্রায় কাজ করবেন। আদালত স্পষ্ট জানিয়েছে অসাধারণ পরিস্থিতির কারণে এমন অসাধারণ নির্দেশ দেওয়া হচ্ছে। প্রতিটি নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিককে সাহায্য করবার জন্য নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভার এবং রাজ্যের অফিসাররাই থাকবেন। কেন এই পরিস্থিতি তৈরি হলো? এর আগে শুনানিতে শীর্ষ আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে নির্বাচন কমিশনকে পর্যাপ্ত সংখ্যক গ্রুপ বি অফিসার দিতে হবে, যারা কমিশনের মাইক্রো অবজারভারদের জায়গা নিতে পারেন। কিন্তু আজ শুনানিতে কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি নাইডু জানান রাজ্য সরকার এমন কোনো এসডিএম পদমর্যাদার অফিসার দেননি যারা খুয়াশি জুডিশিয়াল বা আধা বিচার বিভাগীয় নির্দেশিকা জারি করতে পারেন। অন্যদিকে রাজ্যের আইনজীবী কপিল সিবাল যুক্তি দেন যে রাজ্যে এসডিএমরা গ্রুপ এ অফিসার, তাই শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী মাইক্রো অবজারভারদের সরাতে এসডিএম পদমর্যাদার অফিসার প্রয়োজন। এই চরম ব্লেম গেম বা দোষারোপের পালা দেখে প্রধান বিচারপতি বেঞ্চ চরম হতাশা ব্যক্ত করে বলেন, আমরা হতাশ, আমরা রাজ্যের কাছ থেকে সহযোগিতা আশা করেছিলাম। যখন দুই পক্ষই অফিসার নিয়োগ নিয়ে গড়িমসি করছে তখন বিচারপতি বাগচি বলেন, যেহেতু দুপক্ষের মধ্যেই দ্বিধা রয়েছে তাই আমরা বিচার বিভাগীয় আধিকারিকদেরই নিয়োগ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের চালে চরম বুমেরাং। কেন? আজকের এই রায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জন্য এক বিশাল বুমেরাং। গত শুনানিতে 14 ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভাররা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না, তখন তৃণমূল কংগ্রেস একে রাজ্যের জন্য বড় জয় এবং গণতন্ত্রের জয় বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছিল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত হয়ে দাবি করেছিলেন যে কমিশন কেবল বাংলাকেই টার্গেট করছে এবং মাইক্রো অবজারভারদের দিয়ে প্রক্রিয়াকে প্রভাবিত করবার
চেষ্টা করছে, কিন্তু সেই তথাকথিত জয় আজ বুমেরাং হয়ে ফিরে এলো। রাজ্য সরকার ভেবেছিল কমিশনের মাইক্রো অবজারভারদের ডানা ছেঁটে দিয়ে নিজেদের প্রশাসনিক অফিসারদের, যাদের মধ্যে অনেকেই শাসক দলের প্রতি সহানুভূতিশীল বলে বিরোধীদের অভিযোগ, তাদের দিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ নিজেদের মতো নিয়ন্ত্রণ করবে। কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের অসহযোগিতা দেখে পুরো প্রক্রিয়ার রাশি রাজ্য প্রশাসনের হাত থেকে কেড়ে নিল এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়েছে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মতো দুটি সাংবিধানিক সংস্থার মধ্যে এই ধরনের ট্রাস্ট ডেফিসিট অত্যন্ত দুর্ভাগ্যজনক। ফলস্বরূপ রাজ্য সরকার এখন থেকে এই এসআইআর প্রক্রিয়ায় কার্যত একটি ল্যামডাক বা ক্ষমতাহীন সরকারে পরিণত হলো। ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাবে বা যাবে না, কার নাম যুক্ত হবে, তার ওপর নবান্নের আর কোনো পরোক্ষ নিয়ন্ত্রণ রইল না। ডিজিপি এবং জেলা শাসকরা এখন টিম ডেপুটেশনে। কিভাবে? রাজ্য প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্ট আজ কড়া অবস্থান নিয়েছে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে রাজ্যের সমস্ত জেলা শাসক, কালেক্টর এবং পুলিশ সুপারদের এই প্রক্রিয়ায় বিচার বিভাগীয় আধিকারিকদের সম্পূর্ণ লজিস্টিক সহায়তা এবং নিরাপত্তা প্রদান করতে হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য জেলা শাসক এবং জেলা সুপাররা এখন থেকে ডিমড ডেপুটেশনে থাকবেন, অর্থাৎ তারা এই প্রক্রিয়ার জন্য সরাসরি কমিশন এবং বিচার ব্যবস্থার কাছে দায়বদ্ধ থাকবেন, নবান্নের কাছে নয়। এর আগে এসআইআর প্রক্রিয়ায় যুক্ত আধিকারিকদের ওপর হুমকি এবং হিংসার ঘটনা রোধে ব্যর্থ হওয়ার কারণে সুপ্রিম কোর্ট রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপিকে ব্যক্তিগত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। আজ ফের আদালত রাজ্য পুলিশ এবং প্রশাসনের ভূমিকায় কড়া নজরদারি চালিয়েছে। সুপ্রিম কোর্ট আগামীকাল রাজ্য নির্বাচন কমিশনার, মুখ্য সচিব, ডিজিপি এবং কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেলকে নিয়ে একটি বৈঠক করবার নির্দেশ দিয়েছেন, যাতে এই অচলাবস্থা দ্রুত কাটানো যায়। প্রসঙ্গত, নির্বাচন কমিশন রাজ্যে প্রায় 1,36,00,000 ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতির কারণে নোটিশ পাঠিয়েছে। এর মধ্যে পিতামাতার নামের অমিল, বয়সের অস্বাভাবিক পার্থক্যের মতো বিষয়গুলি রয়েছে। সুপ্রিম কোর্ট আজ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে এইটা খুব ইম্পর্টেন্ট, আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে যেটুকু প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়েছে তার ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। বাকি নামগুলো পরবর্তীতে সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকা হিসেবে প্রকাশ করবার অনুমতি দেওয়া হয়েছে। রাজ্য রাজনীতির গতি প্রকৃতি দেখার পর এই রায়কে কেবল একটি আইনি নির্দেশ হিসেবে দেখলে ভুল হবে। এটি রাজ্যের প্রশাসনিক কাঠামোর ওপর দেশের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত অনাস্থা। রাজ্য সরকার যদি প্রথম থেকেই কমিশনের সঙ্গে সংঘাতে না গিয়ে স্বচ্ছভাবে এই 1,36,00,000 ভোটারের তথ্য যাচাইয়ে সহযোগিতা করত, তবে আজ হয়তো কলকাতা হাইকোর্টের বিচারপতিদের এসডিও বা এডিএম এর কাজ করতে হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইনি লড়াইয়ের মাধ্যমে সময় কিনে নির্বাচন কমিশনকে চাপে ফেলতে চেয়েছিল, কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ রাজ্যের এই কৌশল ধরে ফেলে এবং জানায়, আমরা হতাশ। সুপ্রিম কোর্টের এই একটি বাক্যই প্রমাণ করে দেয় যে রাজ্য সরকার দেশের শীর্ষ আদালতেরও আস্থা হারিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে নির্ভুল ভোটার তালিকা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। সুপ্রিম কোর্ট আজ বুঝিয়ে দিল এই প্রক্রিয়ায় রাজ্য সরকার বা কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। রাজ্যের শাসক দলের জন্য এটি একটি অশনি সংকেত, কারণ সেটিং বা প্রশাসনিকভাবে প্রভাব খাটিয়ে ভোটার তালিকা নিয়ন্ত্রণের দিন সম্ভবত এবার শেষ হতে চলেছে, তা কোর্টের অবস্থানই বলে দিচ্ছে। মানুষের ভাষার প্রতিবেদনগুলি আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। মানুষের ভাষার সংবাদ মাধ্যমকে গুগলে সার্চ করবার জন্য www.মানুষেরভাষা.com এবং ডেলি হান্ট অ্যাপে মানুষের ভাষা সার্চ করলেই আপনারা দেশ বিদেশের বিভিন্ন খবর সহ মানুষের ভাষায় বিভিন্ন ধরনের রাজনৈতিক আপডেট পেয়ে যাবেন। আজকের এপিসোডে এই পর্যন্ত। আপনাদের এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আগামী এপিসোডে অন্যান্য অনেক বিষয়ে জানবার জন্য নজর রাখুন আপনারা মানুষের ভাষার পর্দায়। নমস্কার।